আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে ব্যাপক গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তার পুত্র জয় একের পর এক মিথ্যা, ভিত্তিহীন এবং প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে এক এক দিন এক এক ধরনের এক একটা মন্তব্য করে দেশবাসী সহ বিশ্ববাসীকে বিভ্রান্তি করেই যাচ্ছে। গতকাল রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন যে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেননি এবং সংবিধান অনুসারে তিনিই নাকি প্রধানমন্ত্রী পদ। তারই জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতীয় পত্রিকা দ্য প্রিন্টে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেন তিনি দেশ ছাড়ার পূর্বে পদত্যাগ করেন এবং মা এবং পুত্র দুজনেই একের পর এক মিথ্যা বলেই যাচ্ছেন। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার পদত্যাগের কথা স্বীকার করেন। পাশাপাশি তিনি তার এই পদত্যাগের পিছনে বিরোধী ষড়যন্ত্রকে দায়ী করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র তার নাকি ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে দায়ী ছিল। এখন আমার সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং তার ভক্ত সমর্থক কর্মীদের কাছে কিছু প্রশ্ন জানার আগ্রহ জাগছে। আশা করি তারা যদি সৎ থাকেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর হয়তোবা দিতেও পারেন। প্রশ্ন 1, 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পরেই আর্মি এবং বিডিআরদের মধ্যে একটা সংঘর্ষ লাগিয়ে একটা বিদ্রোহ তৈরি করে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করে। আমার প্রশ্ন, এই হত্যাকাণ্ডের পিছনে কারা দায়ী ছিল এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকার 16 বছরেও কেন এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই? 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের বাংলাদেশের সাধারণ আলেম উলামাদের সংগঠন, এটা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সাধারণ কোমলমতি ছাত্রদের উপর যে নিপীড়নের মাধ্যমে গণহত্যা চালানো হয়েছিল, এখনো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এর ভিডিও ফুটেজ দেখতে পাবেন। আমার প্রশ্ন, 2013 সালে 5ই মে শাপলা চত্বরের গণহত্যার পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? প্রশ্ন 3, 2014 সালের 5ই জানুয়ারি একক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা টিকে থাকে এবং 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে একক নির্বাচন করে শুধু তাই নয়, 150টির মতো আসনে নির্বাচন হয়েছিল এবং 150টির মতো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের এমপিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে আমাদের কিশোরগঞ্জ একও ছিল। তৎকালীন মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করা হয়। প্রশ্ন নাম্বার 4, 2018 সালে কোটা আন্দোলনকারীদের উপর যে নির্মম অত্যাচার, গুম, নির্যাতন করা হয়, এই হত্যাকাণ্ডের পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? প্রশ্ন নাম্বার 5, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের মতো একটি অরাজনৈতিক আন্দোলনে ছাত্রদের উপর যে গুম, খুন, হত্যা, নিপীড়ন চালানো হয়েছিল, এর পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? প্রশ্ন নাম্বার 6, 2018 সালে নিশিরাতের ভোটের মাধ্যমে যে পুনরায় ক্ষমতায় টিকিয়ে রাখা হয়েছিল, এর পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? যে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে রাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মাধ্যমে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে, এটা তো দেশবাসী সবাই জানে। যার কারণে বিগত নির্বাচনে 2024 সালের নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা নিজেই বলেন যে এবার আর কেউ বলতে পারবে না যে 2018 সালের মতো রাতে ভোট হয়েছে। তো আমার প্রশ্ন, 2018 সালে যে রাতের নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনটার পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? প্রশ্ন নাম্বার 7, 2024 সালে পুনরায় যে একটি ডামি নির্বাচন করা হয়, যে আওয়ামী লীগের বিপক্ষে একটি বিদ্রোহী আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়, যাতে করে নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা দেওয়া যায়। এর ফলশ্রুতিতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে, এমনকি আমাদের কিশোরগঞ্জেও ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু ফলাফল দেখা যায় নির্বাচনে 30%-এরও কম ভোট পড়ে। তারপরেও আমাদের প্রতিবেশী ভারত তাদের দূষর আওয়ামী লীগকে
ক্ষমতায় রাখে। এখন আমার প্রশ্ন, 2024 সালে যে ডামি নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল এর পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? প্রশ্ন নাম্বার 9, দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা যে 11 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এর পিছনে আওয়ামী লীগ বা কোনো বিদেশি শক্তির উদ্দেশ্য আছে কি না? বিগত 16-17 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে যে মানুষের ভোটাধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এর পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? এবং পুলিশকে দলীয়করণের মাধ্যমে যে বিরোধী শক্তি তথা সরকার বিরোধী দলমত নির্বিশেষে সকল ধরনের মানুষকে গ্রেপ্তার, নিপীড়ন, গুম খুন হত্যা করা হয়েছিল এর পিছনে কোন বিদেশি শক্তি দায়ী ছিল? এবং সবশেষ যে প্রশ্নটা, যে আয়নাঘর তৈরির মাধ্যমে সরকার বিরোধী শক্তি আয়নাঘর তৈরির মাধ্যমে সরকারের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন দলমত নির্বিশেষে তাকে আয়নাঘরে আটকে রেখে দিনের পর দিন নিপীড়ন নির্যাতন চালানো হয়েছিল এর পিছনে কারা দায়ী ছিল? বাংলাদেশের বুক চিরে ট্রানজিটের নামে যে রেল করিডোরটা ভারতকে দেয়া হচ্ছে এর জন্য কোন বিদেশি শক্তি বা কোন বিদেশের স্বার্থ রয়েছে? এটি আমার প্রশ্ন রইল সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগের নেতাকর্মী, ভক্ত সমর্থক সহ সমগ্র দেশবাসীর কাছে। আরেকটা কথা আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা দলের সমর্থক নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নগুলোকে করে গেলাম। আমি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম এই কারণে যে দাবিগুলো আমি উপস্থাপন করলাম বা যে প্রশ্নগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করলাম এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে পাইনি, যার কারণে আমি বিগত বেশ কিছুদিন শেখ হাসিনার ব্যাপক সমালোচনা করি এবং সাধারণ ছাত্রদের পক্ষে অবস্থান নিই। যেহেতু আমি একজন সাধারণ ছাত্র, স্বাভাবিকভাবে সাধারণ ছাত্র সত্য এবং ন্যায়ের পক্ষে ছিল, আমি তাদেরকে সমর্থন দিয়েছি। তাই সকলের কাছে এই প্রশ্নের উত্তরগুলো রইল যে কারা বাংলাদেশকে নিয়ে এতদিন বিগত 16-17 বছর যাবৎ যে এই প্রধানমন্ত্রীকে টিকিয়ে রেখেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।